কেমন আছো সবাই? নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো, ঘরে আছো। তো আজকে আমি আছি সবুজ ভট্টাচার্য তোমাদের সাথে হিসাব বিজ্ঞান নিয়ে। আমরা এর আগে ধারাবাহিকভাবে জাবেদা, খতিয়ান, র্যামিলগুলো করেছি। তো একটা বিষয় হচ্ছে, আমরা যদি জাবেদা জানি তাহলে আমাদের পক্ষে নগদান করাটা খুবই সহজ, তেমন কঠিন না। তো আজকে যদি তোমরা আমার সাথে পুরো সময় জুড়ে যদি ক্লাস এটাতে থাকো, আমার মনে হয় না তোমাদের এই নগদান নিয়ে খুব সমস্যায় পড়বে। তো নগদানকে তিনটা অংশের মধ্যে যদি হয়, এক ঘরা নগদান, তার মধ্যে হচ্ছে 10টা গড় হবে, 2 ঘরা নগদান যেখানে গড় হবে 12টা, এবং 3 ঘরা নগদান যেখানে গড় হবে কয়টা? 14টা। তো আজকে আছি আমি তোমাদের সাথে 2 ঘরা নগদান নিয়ে। এই 2 ঘরা নগদানের মধ্যে যেটা আমি আলোচনা করতে যাচ্ছি, তোমরা হিসাব বিজ্ঞান বইটা হাতে নাও এবং হিসাব বিজ্ঞানের 109 পৃষ্ঠায় আসো। হিসাব বিজ্ঞানের কত? 109 পৃষ্ঠায় 2 ঘরা নগদান বই প্রস্তুত। এখানে আমরা একটা কি দেখতে পাচ্ছি? 109 পৃষ্ঠায় আমরা একটা অনুশীলনী দেখতে পাচ্ছি। অনুশীলন যেটা আমাদের এখানে পাশে সমাধানও দেয়া আছে। আমি একটু আলোচনায় যাচ্ছি। তো এখানে লেখা আছে, চৌধুরী অ্যান্ড সন্সের প্রতিষ্ঠানে 2017 সালের নভেম্বর মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। এই লেনদেনের ভিত্তিতে আমাকে নগদান করতে হবে। নগদানের মধ্যে শুধু দুটো জিনিস মনে রাখা দরকার আমাদের, একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে ব্যাংক। একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে ব্যাংক। এই দুটো জিনিস যদি আমরা ঠিকমতো মনে রাখতে পারি, আমাদের কাছে নগদানটা খুবই সহজ মনে হবে। আমরা জাবেদা জানি, আমরা আগেই জাবেদা শেষ করেছি। জাবেদা থেকে শুধু নগদা ব্যাংক বের করব, এবং খতিয়ানের ধারাবাহিকতাটা আছে, আমরা বিপরীত নামটা ইউজ করব। নগদের বিপরীত যেটা থাকবে ওইটা ব্যবহার করব, ব্যাংকের বিপরীত যেটা থাকবে ওইটা ব্যবহার করব। আচ্ছা, আমাদের প্রথমে নগদানের ঘরটা কিভাবে করতে হয় এটা আমাদেরকে প্রথমে ফিক্সড করতে হবে। তাছাড়া আমরা শুরুটা যে প্রতিষ্ঠানের নাম দিয়ে আমাদের হিসাবটা শুরু হবে, আমাদের ওই প্রতিষ্ঠানের নামটা উপরে দেব। আমাদের প্রশ্নে ছিল চৌধুরী অ্যান্ড সন্স। চৌধুরী অ্যান্ড সন্স, সন্সের আমরা কয় ঘোড়া করছি? 2 ঘোড়া। 2 ঘোড়া নগদান বই। আচ্ছা, এইবার আমাদেরকে একটা কি করতে হবে? ঘর করতে হবে। আমরা ঘরটাকে ল্যান্ডস্কেপে ধরবো। এই আমার বইয়ের এইভাবে, এটাকে আমরা কি করব? এইভাবে আমরা খাতাটাকে ধরবো। কেমন? ধরার পরে আমরা ঘরটা করার জন্য আমাদেরকে প্রথমে যেখানে আমরা কি বিবরণ লিখব, হ্যাঁ, যে কাজটা করব ওইটার জন্য আমরা প্রথমে একটা ঘর করে নেব। এরপর আমরা মাঝামাঝিতে একটা টান দেব। আমরা এগুলো অবশ্যই স্কেল ব্যবহার করে করব। এরপরে আমাদের কি, এদিক থেকে যদি আমরা হিসাব করি, আমরা এখানে কি দেব? একটা তারিখের ঘর দেব, সাথে সাথে এই পাশে একটা তারিখের ঘর দিয়ে দেব। এরপরে এই পাশ থেকে আসি, একটা হচ্ছে ব্যাংক টাকা, একটা হচ্ছে নগদ টাকা। ঠিক একইভাবে একটা হচ্ছে কি টাকা? আমার সাথে বলো, ব্যাংক টাকা, আর একটা হচ্ছে কি টাকা? নগদ টাকা। আচ্ছা, এরপরে আমাকে আরো 3টা ঘর হবে। একটা হচ্ছে খতিয়ান পৃষ্ঠা। এই ঘরগুলো আসলে তেমনটা ব্যবহার হয় না, কন্ট্রাইন্টে হলে তখন আমাদেরকে এখানে সি হিসেবে বসাতে হয়। একটা নগদ, একটা হচ্ছে কি ভাউচার, একটা হচ্ছে খতিয়ান পৃষ্ঠা। তাহলে খতিয়ান পৃষ্ঠা, ভাউচার নাম, তাহলে হয়ে গেল। আমরা এগুলো একটু করে নামগুলো দিই। তারিখ, এটা হচ্ছে আমার প্রাপ্তি, কেননা এখানে যেগুলো পাবো আমরা এগুলো আসবে। এটা হচ্ছে ভাউচার নাম, ভ আকার দিলে হবে ভাউচার নাম। এরপরে হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, আরেকটা হচ্ছে কি নগদ টাকা,
আর একটা হচ্ছে ব্যাংক টাকা। তারপরে আবার ঠিক এই পাশে যেভাবে হলো একইভাবে আমরা এখানে লিখব তারিখ। এবার হচ্ছে আমার প্রদান, এই পাশে প্রাপ্তি, এই পাশে প্রদান। এরপরে হচ্ছে কি ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, এটা হচ্ছে কি ব্যাংক টাকা। ঠিক আছে? আচ্ছা, এখানে এই অংশটা হবে আমার কি ডেবিট, এই অংশটা আমার কি হবে ডেবিট, এই অংশটা হবে কি ক্রেডিট। আচ্ছা, তাহলে আমরা ঘরটা মোটামুটি করে ফেললাম। আমার যদি হয় 3 ঘোড়া তখন ঠিক একই থাকবে, জাস্ট এখানে এই পাশেও লাগাতে পারি বা আমরা এই পাশেও লাগাতে পারি, একটা শুধু বাটার ঘর যুক্ত হবে 3 ঘোড়া থেকে। সবকিছুই ঠিক আছে, 2 ঘোড়া আর 3 ঘোড়ার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। যদি বাট্টাটা এক থাকে আমরা বাট্টাটার জন্য জাস্ট শুধু আলাদাভাবে আরেকটা বাট্টার ঘর তৈরি করব। আমি তোমাদেরকে সুবিধার্থে বই একটু ফলো করার কথা বলছি, কেননা প্রশ্নটা এখানে লেখা হয়নি সেজন্য। দেখো, প্রথমে বলছে নগদ উদ্ধৃত 5000 টাকা এবং ব্যাংক জমা ডেবিট উদ্ধৃত কত টাকা 3000 টাকা। আচ্ছা, আমরা শুরুতে যেটা 1 তারিখ দেব, আমাদের মাথায় রাখতে হবে যেটা 1 তারিখ ব্যবহার করব এটা সবসময় ব্যালেন্স বিডি হবে। এটা ডেবিট পাশে হোক আর ক্রেডিট পাশে হোক, আমাদের একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে, ব্যালেন্স বিডি দিয়ে শুরু করব, ব্যালেন্স বিডি। আর ক্রেডিট পাশে কখন আসবে, যদি ব্যাংক জমা অতিরিক্ত কথাটা থাকে তখন আমরা কি ক্রেডিট পাশে আসব, না হলে আমার কোন পাশে লিখতে হবে ডেবিট পাশে। তাহলে 1 তারিখ দিয়ে যদি থাকে ব্যাংক জমা অতিরিক্ত থাকলে আমরা ক্রেডিট পাশে আসব, যদি না থাকে আমরা কোন দিকে দেব ডেবিট পাশে দেব। সর্বক্ষেত্রে কি হবে ব্যালেন্স বিডি হবে, ক্রেডিট পাশে লিখলেও ব্যালেন্স বিডি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আগে প্রথমে আমাদের এটা কত 2017 সালের হিসাব, তাহলে 2017 সাল, এটা হচ্ছে 2017 সাল। এবার আসা যাক 2017 সালে এটা কি মাসের হিসাব, আমার নভেম্বর মাসের হিসাব। তোমরা একটু বইয়ের দিকে খেয়াল করো, নভেম্বরের 1 তারিখ আমরা যা দেখতে পাচ্ছি বলছি কি নগদ উদ্ধৃত 5000 টাকা এবং ব্যাংক জমা উদ্ধৃত কত টাকা 3000 টাকা। তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে কি ব্যালেন্স, ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি দিয়ে আমাদেরকে কি লিখতে হবে, নগদের ঘরে দিতে হবে ঠিক 5000 টাকা এবং ব্যাংকের ঘরে দিতে হবে আমাদের 3000 টাকা। নগদের ঘরে 5000 টাকা, ব্যাংকের ঘরে 3000 টাকা, আমাদের এই কাজটা শেষ। এবার আসা যাক পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। পণ্য ক্রয় করে আমরা চেক দিলাম, তাহলে আমাদের এটার যদি জাবেদা হিসাব করে আমার জাবেদাটা কি হবে, আমার জাবেদাটা হবে পণ্য ক্রয় করে কি করলাম চেক প্রদান। তাহলে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমি সব সময় খুঁজতে বলেছি শুধু নগদ আর ব্যাংক, এখানে আমার কাকে পাচ্ছি আমরা ব্যাংকে পাচ্ছি, তাহলে ক্রয়ের সাথে আমার কোনো ঝামেলায় যাওয়ার দরকার না, আমরা শুধু সব সময় নগদ আর ব্যাংক খুঁজে তার দিকে ট্রান্সফারটা দেব। এখন ব্যাংক দেখতে পারলাম আমার ক্রেডিট ব্যালেন্স, তাহলে ব্যাংক ক্রেডিট হওয়ার কারণে আমরা কোন পাশে আসবো ক্রেডিট পাশে আসবো, নাম হবে বিপরীত, অর্থাৎ আমাদের ব্যাংকের সাথে যে আরেকটা যে দফা ছিল আমরা ওইটা এখানে ব্যবহার করব। তাহলে আসা যায় ব্যাংকের সাথে এটা কয় তারিখে নভেম্বরের কত 2 তারিখ, নভেম্বর 2 তারিখ আমাকে লিখতে হবে ক্রয় হিসাব। ক্রয় হিসাব আমার ব্যাংকের ঘরে ক্রেডিট পাশে ব্যাংকের টাকা, টাকা হচ্ছে কত টাকা 2000 টাকা দিয়ে দিলাম। একটা জিনিস খেয়াল রাখো, নগদানে কিন্তু আমরা কারণটা দিই না, এখানে লিখে দিতে হবে, পরীক্ষার মধ্যে এখানে উল্লেখ করতে হবে, এখানে লিখতে হবে চেকের বিনিময়ে বা পণ্য ক্রয় করে চেক প্রদান করা হলো, এই জিনিসটা আমাদেরকে এই জায়গায় লিখে দিতে হবে। আমরা তারপরের লেনদেনে যাচ্ছি, দেনাদার মধ্যে চেক প্রাপ্তি। এখন আমরা দেনাদার থেকে চেক পেলাম, দেনাদার থেকে যদি আমরা চেক পাই
তাহলে আমার জামাদারটা কি হবে, জামাদার থেকে চেক পেলে আমার ব্যাংক কি হয়ে যাবে, ব্যাংক ডেবিট হবে। তাহলে জামাদার থেকে যদি চেক পাই ব্যাংক ডেবিট হবে, জামাদার ক্রেডিট হবে। তাহলে আমার সবসময় বলেছি কাকে খুঁজবো, নগদ আর ব্যাংকে। তাহলে আমি পেলাম কাকে, ব্যাংকে পেলাম। তাহলে আমার ব্যাংক ডেবিট ব্যালেন্স নাকি ক্রেডিট ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স। তাহলে আমাকে ডেবিট পাশে আসতে হবে। তাহলে এটা কয় তারিখের হিসাব, এটা হচ্ছে আমার 4 তারিখ। তাহলে এখানে ডট দিয়ে আমি 4 তারিখ লিখলাম। আমাকে লিখতে হবে ব্যাংকের বিপরীত কে, দেনাদার। দেনাদার হিসাব, দেনাদার হিসাব কত টাকা আমার, দেনাদার হচ্ছে আমার 6000 টাকা। ব্যাংকের ঘরে যাবে, কেননা আমার ব্যাংকের সাথে লেনদেন হলো। আচ্ছা, এরপরে আসা যাক 6 তারিখ, অফিসের জন্য আইপিএস ক্রয়। অফিসের জন্য আইপিএস ক্রয়, আমরা এগুলো জাবেদা করার সময় বলেছিলাম। আমরা অফিসের জন্য আইপিএস ক্রয় করি, ফ্রিজ ক্রয় করি, রেফ্রিজারেটর ক্রয় করি, এসি ক্রয় করি, যা কিছু করি না কেন, ফ্যান ক্রয় করি, সবগুলো আমাদের অফিস সরঞ্জাম হিসেবে ধরতে হবে। তাহলে আমরা অফিস সরঞ্জাম, আমার প্রতিষ্ঠানের সম্পদ কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাকে বলতে হবে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদ টাকা আমার চলে যাবে নগদান হিসাব ক্রেডিট। তাহলে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমার নগদ কি ক্রেডিট, আমাকে কোন দিকে আসতে হবে, ক্রেডিট দিকে আসতে হবে। এটা হচ্ছে নভেম্বরের কয় তারিখ, 6 তারিখ। অফিস সরঞ্জাম, তাহলে অফিস সরঞ্জাম হচ্ছে আমার কত টাকা, অফিস সরঞ্জাম হচ্ছে আমার নগদের ঘরে যাবে কত, 5000 টাকা। তাহলে আমি 5000 টাকা দিয়ে কি ক্রয় করলাম, অফিস সরঞ্জাম ক্রয় করলাম। আমরা কারণ দেখালে বলতে হবে যেহেতু অফিস সরঞ্জাম ক্রয় বা আইপিএস ক্রয়, আমরা এইভাবে এই জায়গায় কি করব, লিখে দেব। এরপরে আসা যাক পুরাতন আসবাবপত্র বিক্রয়। আমরা যখন পুরাতন আসবাবপত্র বিক্রি করব, আমাদের জাবেদা দেখাতে হবে কি, আমাদের টাকা আসবে। তাহলে আমাদের নগদান হিসাব কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। আসবাবপত্র হিসাব কি হবে, ক্রেডিট হবে। তাহলে আমরা নগদ আর ব্যাংকের মধ্যে এখানে কি পেলাম, এই এন্ট্রিতে আমরা পেলাম কি, নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট। তাহলে ডেবিট পাশে আসবো, এটা হচ্ছে 8 তারিখের হিসাব। তাহলে ডেবিট পাশে এসে লিখবো কি, আসবাবপত্র হিসাব। আসবাবপত্র কত টাকা বিক্রি করলাম আমরা, পুরাতন 9000 টাকা আমার কি ক্যাশ হয়েছে, আমার নগদে হাতে এসেছে। তাহলে নগদের ঘরে আমরা বসাই দিলাম। এবার আসা যাক রাজীবের নিকট হতে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি। এখন আমরা রাজীবের নিকট কি করেছি, বিক্রি করেছি এবং চেক পেয়েছি। তাহলে বিক্রি করলে চেক যদি পাই, আমার ব্যাংক সম্পদ বৃদ্ধি পেয়েছে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, রাজীব হিসাব কি হবে, ক্রেডিট হবে। ব্যাংক আর নগদে কি আছে, ব্যাংক আছে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, আমাদেরকে ডেবিট পাশে আসতে হবে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রি করে চেক পেয়েছে, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বিপরীত নামটা আমরা এখানে ইউজ করব। আমার 12 তারিখ আমার হচ্ছে কি বিক্রি করেছি, তাই না? তাহলে বিক্রি করে আমরা কি পেয়েছি, চেক পেয়েছি। বিক্রয় হিসাব আমার কত টাকা, কত টাকার আমরা চেক পেয়েছি, 7000 টাকা। তাহলে আমার ব্যাংক 7000 টাকা ডেবিট পাশে হবে, কারণ ব্যাংক হিসাব ডেবিট। এরপরে আসা যাক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। আচ্ছা, ব্যক্তিগত প্রয়োজনে এগুলো নিয়েও আমি আলাদাভাবে আলোচনা করেছি, খুব কঠিন একটা বিষয়। উত্তোলন কথাটা আসলে আমরা ভুলে যাই, কখন কি করবো, এটা কি নিজের জন্য নাকি প্রতিষ্ঠানের জন্য। এখানে যখন ব্যক্তিগত কথাটা উল্লেখ করা হয়েছে, আমরা বুঝতে পারছি নিজের জন্য। আর নিজের জন্য যদি হয়, উত্তোলন হিসাবকে আমরা কি করব, ডেবিট করব। তাহলে কোত্থেকে নিলাম টাকাটা, ব্যাংক থেকে নিলাম, কেমন? তাহলে যদি ব্যাংক থেকে টাকাটা নিই, আমার ব্যাংকে টাকা সম্পদ কি হবে, হ্রাস পাবে। তাহলে আমাকে এখন দেখাতে হবে কি, উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমরা ব্যাংকে কাউন্ট করব। এটা হচ্ছে তোমার কত তারিখ, 15 তারিখ। 15 তারিখ আমাকে কি লিখতে হবে, আমার উত্তোলন লিখতে হবে। উত্তোলন হিসাব, উত্তোলন আমরা কত টাকা উত্তোলন করলাম, 2000 টাকা। তাহলে আমার এই ব্যাংক থেকে 2000 টাকা কি হলো, হ্রাস পেল, কমে গেল। এবার আসা যাক ব্যাংক থেকে উত্তোলন।
এখন ব্যাংক থেকে উত্তোলন করেছি, খেয়াল করো, ব্যাংক থেকে উত্তোলন করেছি মানে এটা আমার কিসের জন্য করলাম? প্রতিষ্ঠানের জন্য করলাম। যখন আমার প্রতিষ্ঠানের জন্য উত্তোলন করলাম, আমাকে জাবেদাটা দেখাতে হবে কি প্রতিষ্ঠানের জন্য যখন করলাম আমাকে জাবেদা দেখাতে হবে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। একটা জিনিস খেয়াল করো, এখানে নগদ আর ব্যাংক যদি থাকে আমাদেরকে কন্ট্রা এন্ট্রি হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে কন্ট্রার জন্য আমরা ক বা সি আমরা কি উভয় দিকে দেখাবো। তাহলে একটু খেয়াল করো এই জিনিসটার জন্য। আমার প্রথমে হচ্ছে কি, যখন কোত্থেকে নিলাম আমরা, আমি এখানে একটু তোমাদের সুবিধার জন্য এন্ট্রিটা একটু লিখি। আমাদের নগদান হিসাব হচ্ছে ডেবিট, আর হচ্ছে কি ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমরা প্রথমে নগদকে ধরি। নগদান হিসাব কি হলো? ডেবিট হলো। আমরা ডেবিট পাশে চলে আসলাম। এটা হচ্ছে 20 তারিখের হিসাব। আসার পরে আমরা নাম দেব বিপরীত নাম। তাহলে বিপরীত নামটা কি? ব্যাংক হিসাব। আমার ব্যাংক হিসাব কত টাকা? ব্যাংক হিসাব দিলে আমরা নগদের কাজটা করছি, 5000 টাকা উত্তোলন করেছি। আমার নগদের করে কত দিলাম? 5000 টাকা। আচ্ছা, এটা আমরা কন্ট্রা এন্ট্রি হিসেবে কি দেব? এই জায়গায় একটা ক দেব। কেমন? এটা এখানেও দেয়া যায়, এখানেও দেয়া যায়, ভাউচার নংয়েও দেয়া যায়, বা আমার কোথায় দেয়া যায়? ওই এন্ট্রির পাশেও দেয়া যায়। আমাদের বইয়ের মধ্যে এইভাবে আছে বিধায় আমি ওইভাবে ইউজ করলাম। এবার ঠিক 20 তারিখের কাজটা আমাদেরকে এদিকে করতে হবে। কেন করতে হবে? আমার ব্যাংক হিসাব কি? ক্রেডিট। তাহলে ব্যাংক যদি ক্রেডিট হয়, ক্রেডিট পাশে নাম দেব তার বিপরীত। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে, ব্যাংক বসানোর পর যখন নগদ বসাই তখন আমরা টাকাটা নগদে দিয়ে দিই। ওই বেজারটা না হওয়ার জন্য আমার ব্যাংক যখন ক্রেডিট, আমরা এই 5000 টাকা আগে ক্রেডিটে বসাই দিই। তাহলে তোমাদের দেখবে আর এটা ভুল হবে না। এখন আমি এখানে কি দিলাম? বিপরীত নাম নগদান হিসাব দিলাম। কিছু টেকনিক তোমাকে খাটাতে হবে, না হলে তুমি ভুলে যাবে। এই কন্ট্রাক্টের কাজটা করতে গিয়ে তুমি ভুলে যাবে কিভাবে কোনটা কোন দিকে ট্রান্সফার দেবে। আচ্ছা, এরপরে আসা যাক মেহেজাবিনের নিকট থেকে নগদ প্রাপ্তি। মেহেজাবিনের নিকট থেকে কি পেলাম? নগদ টাকা পেলাম। মেহেজাবিন আমার কি? আমার হচ্ছে দেনাদার। এখন দেনাদার সম্পদ হ্রাস পাচ্ছে, নগদ টাকা পেলাম মানে নগদ সম্পদ বৃদ্ধি পাচ্ছে। তাহলে নগদান হিসাব ডেবিট, আর মেহেজাবিন আমার কি? মেহেজাবিন হচ্ছে আমার দেনাদার না? দেনাদার মেহেজাবিন আমার কি? ক্রেডিট। তাহলে আমরা এটা হচ্ছে কত তারিখ? 23 তারিখ। 23 তারিখ আমার কি হলো? নগদ টাকা আমার বেড়ে গেল, ঠিক তাই না? নগদ টাকা যখন আমার বেড়ে গেল, তাহলে আমার নগদান হিসাব ডেবিট। আমরা এখানে দেব কি? মেহেজাবিন হিসাব। মেহেজাবিন হিসাব দিয়ে আমার নগদ টাকা বাড়লো। কত টাকা পেলাম? কত? আমরা 3000 টাকা পেলাম। আমরা 3000 টাকা এখানে বসিয়ে দিলাম। এবার আসা যাক তারপরের এন্ট্রিটা হচ্ছে কি? আনোয়ারকে নগদ পরিশোধ। এখন আনোয়ারকে নগদে দিলাম। তো আনোয়ারকে যখন নগদে দিলাম, আমার জাবেদা দেখাতে হবে কি? আনোয়ারকে যখন নগদে দিলাম, আমার আর হচ্ছে পাওনাদার, তাহলে দায় হ্রাস পেল, তাই সেহেতু ডেবিট। তাহলে পাওনাদার আনোয়ার ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদার ব্যাংকের মধ্যে আমার নগদ কি? ক্রেডিট। তাহলে আমরা নগদকে কোন দিকে দেব? ক্রেডিট দিকে দেব। এটা হচ্ছে কত তারিখের হিসাব? 25 তারিখ আনোয়ার হিসাব। তোমরা এখানে পাওনাদার আনোয়ার হিসাব লিখতে পারো। তাহলে কত? 3000 টাকা আমরা কি করলাম? আনোয়ারকে পরিশোধ করলাম। এরপরে আসা যাক অপর পৃষ্ঠে আসো, 110 পৃষ্ঠায় আসো। ব্যাংক সুদ মঞ্জুর করলো। এই জাবেদাটা কিন্তু আমরা জটিলতায় পড়ি। ব্যাংক যদি সুদ মঞ্জুর করে, তাহলে দেখা যাবে আমার ব্যাংকে টাকাটা বাড়বে। আমার ছিল কথার কথা 10,000 টাকা, ব্যাংকে 500 টাকা সুদ দিল, 10,500 টাকা হয়ে গেল। তাহলে ব্যাংকে আমার 500 টাকা কি সুদ টাকা বেড়ে গেল। তাহলে ব্যাংক সম্পদ বেড়ে গেল। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। ব্যাংক সুদ কেন ক্রেডিট? ব্যাংক সুদ হচ্ছে আমার আয়। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ ক্রেডিট। আমার এখানে নগদ আর ব্যাংকের মধ্যে কাকে পাচ্ছি? আমরা ব্যাংকে পাচ্ছি। তাহলে আমার ব্যাংক কি? ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ ক্রেডিট। তাহলে ব্যাংক ডেবিট, ডেবিট পাশে এসে আমরা লিখব কি? আমার এটা হচ্ছে 28 তারিখের হিসাব। আমাকে লিখতে হবে কি? ব্যাংক সুদ হিসাব। কেমন? আমার হিসাবটা কিসের? ব্যাংকের সাথে। তাহলে কত টাকা? 300 টাকা।
আমরা ব্যাংক থেকে সুদ পেলাম কত, ব্যাংক সুদ মঞ্জুর করলো মানে আমরা ব্যাংক থেকে 300 টাকা সুদ পেলাম। ব্যাংক চার্জ কর্তন করলো, ব্যাংক চার্জ কর্তন করে আমাদের যখন ইচ্ছা তখন আমরা সার্ভিস নিই, তাদের কাছ থেকে সেবাটা নিই। এটিএম বুথ থেকে আমরা টাকা নিচ্ছি, যখন ব্যাংকে যাই তখন চেক দিয়ে আমরা ব্যাংক থেকে চেকের টাকাটা নিচ্ছি, ব্যাংক আমাদেরকে সেবা দিচ্ছে, সেই জন্য তারা একটা আমাদের কাছ থেকে চার্জ কর্তন করে। তাহলে ব্যাংক যদি চার্জ কর্তন করে, এটা ব্যাংকের হিসাব থেকে টাকাটা তারা কি করবে, কেটে নেবে। তাহলে ব্যাংক থেকে যদি তারা টাকাটা কেটে নেয় তাহলে ব্যাংকের সম্পদ হ্রাস পাবে, তাই ব্যাংক ক্রেডিট হয়ে যাবে। ব্যাংক চার্জ ব্যয়, সেটা আমার জন্য খরচ, প্রতিষ্ঠানের জন্য একটা খরচ ব্যয়। তাহলে ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখন ব্যাংক হিসাব যখন ক্রেডিট হলো, আমাকে ক্রেডিট পাশে আসতে হবে। এটা হচ্ছে নভেম্বরের 30 তারিখের হিসাব। আমাকে লিখতে হবে কি, ব্যাংক চার্জ হিসাব। ব্যাংক চার্জ হিসাব কত টাকা, ব্যাংক চার্জ হচ্ছে আমার 200 টাকা। আমার ব্যাংক ক্রেডিট, তাই আমরা ক্রেডিট পাশে দিলাম। এতটুকু আমাদের কাজ প্রায় শেষ। আমরা সব এন্ট্রিকে কি করলাম, ট্রান্সফার করে দিলাম। এখন আমাকে যে কাজটা করতে হবে, এই জায়গায় একটু জায়গা বাকি রাখতে হবে, এদিকে একটু রাখতে হবে। রেখে আমাকে কি করতে হবে, স্কেল। এখানে সবগুলো আমি তো স্কেল ব্যবহার করছি না বসানোর সমস্যার কারণে, তোমাদেরকে কিন্তু অবশ্যই স্কেল ব্যবহার। এই দিক হিসাব করে একদম একইভাবে এই পাশে একটা স্কেল মার্জিন টেনে দেবে। আচ্ছা, এদিকে কিন্তু একটু জায়গা খালি রাখবে। এখন হিসাব করবে, প্রথম নগদকে ধরো। নগদকে ধরার পরে তোমাকে হিসাব করতে হবে কার টাকা বড়, যে যার টাকা বড় তার টাকাটা আমরা বসিয়ে ফেলবো। আমরা দেখতে পাচ্ছি কি, নগদের ডেবিট ব্যালেন্সের টাকাটা বড়। আমি এখান থেকে সরাসরি বসিয়ে দিচ্ছি, তোমরা ক্যালকুলেটর হিসাব করলে এখানে টাকা আসবে তোমাদের কত টাকা, 22,000 টাকা। তো 22,000 টাকা বড়, কিন্তু এই টাকাটা এই দিকেও বসায় দেবে। তাহলে 22,000 টাকা আমরা কি করলাম, এদিকে বসিয়ে দিলাম। ঠিক আছে, এখন ওইদিকে তো আমাদের কি নেই, 22,000 টাকা আছে নাই, তাহলে আমরা বসালাম। এখন এখানে এই টাকা থেকে এই টাকাটা আমরা মাইনাস করব, কত টাকা কম বসালাম, এখানে কত টাকা বেশি বসালাম, তাহলে ওইটা বের করার জন্য এই দুইটা টাকা টোটাল দিয়ে এটা থেকে বাদ দিলে আমার বের হয়ে যাবে। আমরা এখানে 14,000 টাকা কম আছে, আমরা এখানে বসিয়ে দিয়েছি। আচ্ছা, একটু গেল। এরপরে আবার আমরা দেখব ব্যাংকের হিসাবে আসবো। ব্যাংকের মধ্যে কার টাকাটা বড় আমাদেরকে দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি ব্যাংকের মধ্যে কি, ডেবিট পাশের টাকাটা বড়। ক্যালকুলেটর মারবে আগে কার টাকা বড় দেখবে। তা আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি, ক্যালকুলেটর আর ইউজ না করে এখানে আছে তোমাদের অঙ্কের মধ্যে, এই টাকাটা আমরা এখানে কি করলাম, বসিয়ে দিলাম 16,300 টাকা। এখানে আমরা কি করলাম, 16,300 টাকা আমরা এখানে কি করলাম, বসালাম। এখন কথা হচ্ছে এখানে তো 16,300 টাকা নাই, ঠিক আগের মতো এই ব্যালেন্স গুলো যোগ করে আমার এটা থেকে কি করব, মাইনাস করব। তাহলে কত টাকা কম, 7,100 টাকা এখানে কি আছে, কম আছে, কিন্তু আমি এখানে কি করলাম, বসিয়ে দিলাম। তাহলে যেই টাকাগুলো কম থাকবে এদের নাম দিতে হয় কি, ব্যালেন্স সিডি। তাহলে এদের নাম দিতে হবে কি, ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি ডেবিট পাশে আসতে পারে, ক্রেডিট পাশে আসতে পারে। কোন দিকে টাকাটা বেশ কম আমাদেরকে এটা খুঁজে বের করতে হবে। এখন এতটুকু আসার পরে আমাকে একটা মাথায় রাখতে হবে, আমার কোন মাস, মাসের হিসাবটা তোমরা জানো, তারপর আমি বলছি তুমি 4টা মাস মুখস্থ রাখো। 30তে হয় মাস সেপ্টেম্বর, এইরূপ এপ্রিল জুন নভেম্বর। সেপ্টেম্বর, এপ্রিল জুন নভেম্বর। 30তে হয় মাস সেপ্টেম্বর, এইরূপ এপ্রিল জুন নভেম্বর। 28 হয় কত, ফেব্রুয়ারিতে 28 হয়, 5টা মাস চলে গেল। বাদ বাকি সব মাস কোথায় চলে যাবে, 31 দিনে চলে যাবে। তাহলে এখন আসা যাক, আমার এটা নভেম্বর, 30তে হয় মাস সেপ্টেম্বর, এইরূপ এপ্রিল জুন নভেম্বর। নভেম্বর 30-এ পড়েছে, এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। কমার্সের স্টুডেন্টদের এই মাসের নাম, কত কোন মাস কত দিনে, এটা তাদের মুখস্থ থাকলে লাগে, কেন তাদের খতিয়ানে লাগে, তাদের নগদানের মধ্যে লাগে। এই যেই ব্যালেন্সটা এখানে সিডি টানলাম, আমরা এইটা ঠিক এই ব্যালেন্সের নিচে এসে বসবে। আমরা টোটাল যেটা দিচ্ছি, এই 14,000 বসালাম, এই টাকাটা এখানে এসে বসবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই টাকাটাকে আমরা কি করব, দুটো দাগ দিয়ে এই হিসাবটা আমরা এই জায়গায় কি করব, বন্ধ করে দেব। ঠিক আমার এটা কত তারিখ, তাহলে নভেম্বরের পরে কি হয়, পরবর্তী মাস আমরা এটা যেটা ব্যালেন্স বিটি টানবো, আমরা যেটা কি টানবো,
ব্যালেন্স বিডি টানবো, ব্যালেন্স বিডি যেটা টানবো এটা তার পরবর্তী মাস, নভেম্বর হলে কি ডিসেম্বর, এই ডিসেম্বরের 1 তারিখ আমাদেরকে ব্যালেন্স বিডি হিসেবে দেখাতে হবে। তুমি চাইলে এখানে এটা কমপ্লিট করে সুন্দর যদি করতে চাও এখানে একটা দাগ টেনে দিলে হয়, একটুকে রেখে দিলেও তোমার হয়ে যায়। তো আমি তোমাদেরকে এই উদাহরণটা তোমাদের বইয়ে করাই আছে, এটা দেখানোর চেষ্টা করলাম। এটা যদি তোমরা বুঝতে পারো আমার মনে হয় তোমাদের অন্যান্য অঙ্কগুলো করতে তেমন কোনো সমস্যা হবে আমার, আমি এটাই বিশ্বাস করি। কেননা তোমার 3 ঘরের মধ্যে শুধু বারটাটা আমরা আলাদা একটা ঘর করবো, জাস্ট ওই জায়গায় ট্রান্সফার করবো। বারটার জন্য কোনো ব্যালেন্স বেডিসিটি টানার কোনো দরকার নেই, জাস্ট বারটার ঘরে বারটা টাকাটা টোটাল করে আমরা কি করব বসাবো, আর এই ক্যালকুলেশনটা আমরা করে নেব। মাথার মধ্যে শুধু একটা জিনিস রাখতে হবে, নগদানে গেলে নগদ ব্যাংক নগদ ব্যাংক নগদ ব্যাংক মাথার মধ্যে রাখতে হবে। সাথে সাথে নগদ যদি ডেবিট হয় ডেবিটে বসাই ফেলবো, ক্রেডিট হলে ক্রেডিটে বসাবো, বিপরীত কথা যেটা ছিল ওইটা বসাবো, না হলে আমরা কনফিউজড হয়ে যাব। কেননা নগদান হিসেব ডেবিট, ব্যাংক নগদান হিসেব ডেবিট, বিক্রয় হিসেব ক্রেডিট, তাহলে নগদান হিসেব ডেবিট, ডেবিট পাশে আসলাম, হ্যাঁ এখন বিক্রয় যখন মাথায় আসবে ক্রেডিট চলে আসবে, তাই নগদান হিসেব ডেবিট, আগে ডেবিট পাশে টাকাটা বসিয়ে ফেলবো, তারপরে তার বিপরীত ছিল বিক্রয় হিসেব, বিক্রয় হিসেবটা লিখবো। আর সাথে সাথে এদের একটা কারণ দেখাতে হবে, যেহেতু দিয়ে আমরা ইস্যুটা এখানে তুলে ধরবো, যেভাবে আমরা জাবেদায় দিই ওইভাবে এখানে দেখাতে হবে। তো আজকের ক্লাসটা যদি তোমরা আমার সাথে পুরোটা ক্লাস জুড়ে যদি থেকে থাকো তাহলে তোমরা বুঝতে পেরেছো, এইভাবে তোমরা পড়তে থাকো, আশা করি তোমাদের কাছে সফলতা হাতছানি দেবে। সবার সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে এখানে রাখছি। ধন্যবাদ, ভালো থেকো সবাই।